followed by the ignition of the two solid rockets. We have liftoff. 25 ডিসেম্বর নাসা এমন একটি টেলিস্কোপকে স্পেসে পাঠিয়েছে যেটি আমাদের ইউনিভার্সের রহস্য অর্থাৎ আমাদের শুরু কিভাবে হয়েছিল তা বলতে পারবে। Let's think of it as a telescope to complete this grand question of when did the first galaxies form. তাহলে কিভাবে এর উত্তর আমরা জানব, কিন্তু তার আগে আমরা এই জেমস ওয়েব টেলিস্কোপ যার নির্মাণ 1996 সালে শুরু হয়েছিল আর 2007 সালে লঞ্চ করার কথা ছিল, তাহলে কি ঘটেছিল এই টেলিস্কোপের সাথে যার কারণে এর লঞ্চিং ডেট 14 বছর পেছানো হলো। আর এই জেমস ওয়েব টেলিস্কোপ মহাকাশে যাওয়ার সাথে সাথে কিন্তু আমাদেরকে মহাবিশ্ব সৃষ্টির সম্পর্কে জানাবে না। এটি বিভিন্ন ছবি সংগ্রহ করে পৃথিবীতে পাঠাতে কমপক্ষে 6 মাস সময় নেবে। কিন্তু এমনটা কেন? আর এই টেলিস্কোপ কিভাবে মহাকাশে পাঠানো হলো? কিভাবে কাজ করবে এই টেলিস্কোপ? এই সকল প্রশ্নের উত্তর জানতে চলেছেন আজকের এই ভিডিওতে। তো চলুন সর্বপ্রথম এটা জানা যাক কিভাবে এই টেলিস্কোপ মহাকাশে পাঠানো হলো। জেমস ওয়েব টেলিস্কোপকে মূলত 4টি প্রধান উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। নাম্বার 1, বিগ ব্যাংয়ের পর সবচেয়ে দূরবর্তী তারা থেকে শুরু করে বিভিন্ন গ্রহের খোঁজ করা। নাম্বার 2, গ্যালাক্সির ফরমেশন এবং এভলিউশন সম্পর্কে স্টাডি করা। নাম্বার 3, তারা আর বিভিন্ন গ্রহের প্ল্যানেটারি সিস্টেম বোঝা। নাম্বার 4, ইউনিভার্সের সৃষ্টি সম্পর্কে জানা। এই জেমস ওয়েব টেলিস্কোপ মূলত বিভিন্ন ইনফ্রারেকে ডিটেক্ট করে বিভিন্ন গ্রহের অবস্থান সহ এর সৃষ্টি সম্পর্কে সকল তথ্য জানাবে, যেগুলো অন্য কোনো টেলিস্কোপ এভাবে করতে পারেনি। এবার প্রশ্ন হলো, এই টেলিস্কোপ কিভাবে এত সব তথ্য খুঁজে বের করবে? এটি সম্ভব হয়েছে এর ইউনিক ফিচারের কারণে, যেগুলো হাবল টেলিস্কোপ সহ পৃথিবীর আর কোনো টেলিস্কোপে নেই। এই ওয়েব টেলিস্কোপের এরিয়া হাবল টেলিস্কোপ থেকে 6 গুণ বড়, আর এর মধ্যে 4টি এমন যন্ত্রাংশ বসানো হয়েছে যা পৃথিবীর অন্য কোনো টেলিস্কোপে নেই। তাহলে এই 4টি ইনস্ট্রুমেন্ট কি? প্রথমটি হলো এর সানশিল্ড প্রোটেকশন। এই সানশিল্ড প্রোটেকশনকে ওয়েব টেলিস্কোপের সানস্ক্রিমও বলা হয়, কারণ এই সানশিল্ড টেলিস্কোপকে সূর্যের অতি বেগুনি রশ্মি বা ইউভি রে এর হাত থেকে রক্ষা করবে। অন্যদিকে আউটার স্পেসের তাপমাত্রা -273 ডিগ্রি সেলসিয়াস, আর এই ফ্রিজিং টেম্পারেচারে কাজ করার জন্য টেলিস্কোপের তাপমাত্রাও -273 ডিগ্রি সেলসিয়াস হতে হবে। যদি সূর্যের আলো সরাসরি টেলিস্কোপের উপরে পড়ে তাহলে এর যন্ত্রপাতি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। আর এই সমস্যা যাতে না হয় তার জন্য এর উপর ক্যাপ্টেন ই নামের এক প্রকার পলিমাইড ফিল্মের 5টি সানশিল্ড বসানো হয়েছে। আর এগুলো এতটাই পাতলা যে আপনি একে একজন মানুষের চুলের সাথে তুলনা করতে পারেন। এই শিল্ডের দুপাশে অ্যালুমিনিয়াম আর সিলিকনের প্রলেপ দেওয়া হয়েছে, যাতে সূর্যের তাপ পুনরায় রিফ্লেক্ট করে স্পেসে চলে যায়। আর এর আরেকটি ভালো দিক হলো এর ফলে সানশিল্ডের ভেতরের আয়নাগুলো ঠান্ডা থাকবে। আপনি জানলে অবাক হবেন, এই টেলিস্কোপের একটি সানশিল্ডের আকার একটি টেনিস কোর্টের সমান, কিন্তু এগুলোকে এমনভাবে ডিজাইন করা হয়েছে এগুলোকে 12 বার ভাঁজ করা যাবে, যার কারণে এগুলোকে খুব সহজেই প্যাক করে রকেটের মাধ্যমে মহাকাশে নিয়ে যাওয়া যায়। এবার চলুন কথা বলা যাক টেলিস্কোপের দ্বিতীয় অংশ, অর্থাৎ যার উপর 25 লাখ টাকার সোনা লাগানো হয়েছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, অপটিক্স বা এই টেলিস্কোপের প্রাইমারি মিররের উপর 48 গ্রাম স্বর্ণের কোটিং করা হয়েছে। সোনা ব্যবহারের কারণ হলো সোনা এক্সট্রিমলি আনরিয়েক্টেবল ম্যাটেরিয়াল। স্পেসের মধ্যে কোনো কিছু রিয়েক্ট হয়ে যাতে একে বিকল করতে না পারে, সেজন্য এর ব্যবহার করা হয়েছে। আর এটি টেলিস্কোপের মিররকেও দীর্ঘক্ষণ কার্যক্ষম রাখবে। এই গোল্ড তার উপর পড়া 99% সূর্যের আলোকেই রিফ্লেক্ট করতে পারবে। আর আরেকটি মজার বিষয় হলো জেমস ওয়েব টেলিস্কোপই পৃথিবীর প্রথম এমন টেলিস্কোপ যার উপর সোনা লাগানো হয়েছে। অন্যদিকে হাবল টেলিস্কোপের উপর লাগানো হয়েছিল অ্যালুমিনিয়াম আর ম্যাগনেসিয়াম। আরেকটা বিষয় হলো এই ওয়েব টেলিস্কোপের প্রতিটি মিররের সাইজ 21.8 ফুট, মানে একটি অ্যাভারেজ জিরাফের সমান। এখন আপনার মাথায় হয়তো এমন একটি প্রশ্ন আসছে যে এত বড় মিররকে কিভাবে স্পেসে নিয়ে যাওয়া হবে? এই সমস্যা সমাধানের জন্য বিজ্ঞানীরা এটিকে 18টি হেক্সিকোন্টাল সেগমেন্টে ডিভাইড করেছে, যার প্রতিটি সেগমেন্টে 4.3 ফিট। এই খণ্ডগুলোকে স্পেসে নিয়ে যাওয়ার পর টেলিস্কোপে লাগানো 126টি ছোট রোবোটিক মোটরের সাহায্যে প্যাটার্নে ইনস্টল করে ফেলবে, মানে টেলিস্কোপের সেটিং মহাকাশে করা হবে। তৃতীয় ইকুইপমেন্ট হলো ISIM এবং স্পেসক্রাফট বাস। এবার কথা বলা যাক টেলিস্কোপের কোর স্ট্রাকচার সম্পর্কে, যার উপর পুরো টেলিস্কোপ নির্ভর করছে। প্রথমটি হলো ISIM বা ইন্টারেটেড সায়েন্স ইনস্ট্রুমেন্ট মডিউল, যাকে আমরা টেলিস্কোপের ব্রেইনও বলতে পারি, কারণ আমাদের ব্রেইন যেভাবে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে কন্ট্রোল করে থাকে, তেমনি ISIM এর 4টি প্রধান অংশকে কন্ট্রোল করবে। এই ISIM কে NIR ক্যাম, NIR স্পেক, মিরি
FGS অথবা NIRIS টেলিস্কোপের ইলেকট্রিক্যাল পাওয়ার কম্পিউটিং রিসোর্সেস, কুলিং ক্যাপাসিটি আর স্ট্রাকচার অ্যাবিলিটি কন্ট্রোল করে থাকে। টেলিস্কোপের দ্বিতীয় গুরুত্বপূর্ণ অংশ হল স্পেসক্রাফট বাস, যা ওয়েব টেলিস্কোপের একটি প্রাইমারি সাপোর্ট কম্পোনেন্ট। এটি টেলিস্কোপের কম্পিউটিং, কমিউনিকেটিং, প্রোপালশন আর স্ট্রাকচারাল পার্টকে একসাথে যুক্ত রাখে। মানে সহজ ভাষায় আপনি একে টেলিস্কোপের আঠা বলতে পারেন। আর এটা এতটাই শক্তিশালী যে স্পেস বাস মানে এর নিজের ওজন মাত্র 350 কেজি, কিন্তু এটি 6200 কেজির টেলিস্কোপকে ধরে রাখতে পারে। অ্যামেজিং, তাই না? এবার আসা যাক কিভাবে এই টেলিস্কোপকে স্পেসে নিয়ে যাওয়া হচ্ছে। এই জেমস ওয়েব টেলিস্কোপকে এরিয়ান 5 নামের একটি রকেটের মাধ্যমে ফ্রান্সের গুজানা স্পেস সেন্টার থেকে লঞ্চ করা হয়েছে। আর এই রকেট মাত্র 26 মিনিটেই টেলিস্কোপকে স্পেসে পৌঁছে দেবে। তারপর রকেট এই টেলিস্কোপকে ডিট্যাচ করে দিবে। এরপর টেলিস্কোপ একাই চলতে শুরু করবে, আর এভাবে 1 মাস চলার পর এটি তার গন্তব্য L2-তে পৌঁছে যাবে। এবার জেনে নেই এই L2 কি। L2-কে ল্যাগ্র্যান্ড পয়েন্ট 2ও বলা হয়। মহাকাশে এমন 5টি পয়েন্ট রয়েছে যেখানে সূর্য আর পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফোর্স সমান থাকে। এই গ্র্যাভিটেশনাল ব্যালেন্স কোনো অবজেক্টকে রিভলভ করার জন্য সাপোর্ট করে থাকে। আর এখন প্রশ্ন হলো, এই L2-ই কেন, বাকি ল্যাগ্র্যান্ড পয়েন্টে কেন পাঠানো হবে না? এর কারণ হলো L2 থেকে পৃথিবী প্রায় 1.5 মিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থিত, সূর্যের ঠিক বিপরীত দিকে। আর নর্মালি কোনো অবজেক্ট যদি সূর্য থেকে মিলিয়ন মাইল দূরে থাকে তাহলে কক্ষপথে ঘোরার জন্য 1 বছর সময় লাগবে। এর এই L2 এমন একটি পজিশনে যেখানে সূর্য আর পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে টেলিস্কোপ একটা এক্সট্রা পাওয়ার পাবে, আর পৃথিবীর বার্ষিক ঘূর্ণনের সাথে পারফেক্টলি অবর্তন করবে। আর পৃথিবীর সাথে টেলিস্কোপের এই পারফেক্ট দূরত্বই ওয়েব টেলিস্কোপকে ইউনিভার্সের কয়েক আলোকবর্ষ দূরত্বকে দেখতে সাহায্য করবে। L2-তে পৌঁছানোর পরই কিন্তু এই টেলিস্কোপ তার রেজাল্ট দেওয়া শুরু করবে না। সে ইউনিভার্সের বিষয়ে বিভিন্ন তথ্য জানাতে কমপক্ষে 6 মাস সময় নেবে। কিন্তু এত সময় কেন? মন মানতে চাইছে না, তাই না? দেখুন, কোনো বিষয়ের বই হাতে নিলেই কিন্তু আপনি সেটা সম্পর্কে কিছু বলতে পারবেন না। তার জন্যই আপনাকে ওই বই পড়তে হবে। ঠিক একই বিষয় এই টেলিস্কোপের ক্ষেত্রেও। L2-তে পৌঁছানোর পর টেলিস্কোপ স্পেসের বিভিন্ন বিষয় নিয়ে স্টাডি করতে শুরু করবে, যেমন মিল্কি ওয়ের কাছাকাছি থাকা উল্কা, ধূমকেতু, নীহারিকা, তারা বা গ্রহ ইত্যাদি। আর 6 মাসের গবেষণার পর এটি আমাদেরকে মহাকাশের সকল অজানা জানাতে শুরু করবে। তবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা মহাকাশে না জানা এ সকল তথ্যকে 14 বছর আগে জানতে পারতাম, কারণ 2007 সালে এটিকে লঞ্চ করার কথা ছিল। তাহলে এমন কি ঘটেছিল যার কারণে এটি লঞ্চ করতে এত সময় লাগলো? আসলে ওয়েব টেলিস্কোপের কাজ 1996 সালে মাত্র $500 মিলিয়ন বাজেট নিয়ে শুরু হয়েছিল। এই টেলিস্কোপকে হাবল টেলিস্কোপের তুলনায় আরও ফাস্টার, বেটার আর চিপার করাই তাদের উদ্দেশ্য ছিল। কিন্তু 2005 সালে এই বাজেট শেষ হয়ে যাওয়ায় এই প্রজেক্ট রিডিজাইনের আওতায় চলে যায়। আর তারপর কয়েক বছর অর্থ জমিয়ে 2016 সালে এর কনস্ট্রাকশন সম্পূর্ণ হয়, আর এটিকে টেস্টিংয়ে পাঠানো হয়। ওই টেস্টিংয়ের সময় মানে 2018 সালে সানশিল্ড ফেটে যাওয়ার কারণে প্রজেক্ট আবার হোল্ড করতে হয়। এরপর যখন এই টেলিস্কোপের কাজ শেষ হতেই যাচ্ছিল, তখন 20 মাসের কোভিড প্যান্ডেমিকের কারণে এই প্রজেক্ট আবারও পেছাতে হয়। প্যান্ডেমিকের দৌড়ঝাঁপ যখন শেষ হয়, তখন টেলিস্কোপ লঞ্চের আগে আবার টেস্টিংয়ে পাঠানো হয়। কিন্তু এবার সমস্যা দেখা দেয় এরিয়ন 5 বা যে রকেটে এটি লঞ্চ করা হবে তার কয়েকটা যন্ত্রপাতিতে, যার কারণে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত প্রজেক্ট এক্সটেন্ড রাখা হয়। এখন কথা হলো, এই টেলিস্কোপ মহাকাশে কতটা উঠতে পারবে তা জানা নেই, কিন্তু এই প্রজেক্ট কমপ্লিট হতে হতে এর খরচ ঠিকই মহাকাশে পৌঁছে গেছে। কারণ $500 মিলিয়ন টার্গেটে শুরু করা এই প্রজেক্ট শেষ হয়েছে $8.8 বিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 8,000 কোটি টাকা। যাই হোক, দেরিতে হলেও চলে এসেছে সেই স্বপ্নের সময়। এই জেমস ওয়েব টেলিস্কোপ মহাকাশে পৌঁছানোর পর মহাবিশ্বের সৃষ্টি সম্পর্কে জানাবে। তাহলে প্রশ্ন হলো, ইউনিভার্স তো 13.8 বিলিয়ন আলোকবর্ষ আগে সৃষ্টি হয়েছিল, তাহলে টেলিস্কোপ কিভাবে আমাদেরকে এই আগের বিষয়ে জানাবে? আসলে নাসার তৈরি এই জেমস ওয়েব টেলিস্কোপ 13.8 বিলিয়ন লাইট ইয়ারের দূরত্বকে দেখতে পারে, যা আমাদের ইউনিভার্সের ফরমেশন অর্থাৎ 100 মিলিয়ন বছর পর। যদি আমরা আমাদের ইউনিভার্সের শুরু দেখতে পারি, তাহলে কি আমরা অন্য কোনো গ্রহ কিংবা গ্যালাক্সির জীব বা এলিয়েন সম্পর্কে জানতে পারবো? আপনার কি মনে হয়? অবশ্যই তা কমেন্টে জানাবেন। আর আপনি যদি জেমস ওয়েব টেলিস্কোপের লঞ্চ নিয়ে এক্সাইটেড থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর জেমস ওয়েব টেলিস্কোপের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।